This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো আমরা সন্ধ্যের সুপার প্রাইম টাইমের দিকে। আর প্রথমেই শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, দেখুন নিয়োগ দুর্নীতি মামলা। সেই নিয়োগ দুর্নীতি মামলায় এবারে চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত বলে জানা যাচ্ছে। কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি। আরো একবার জানাবো, নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত, কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। মন্ত্রী চন্দ্রনাথ এবং তার স্ত্রী এবং 2 ছেলের নামে থাকা 10টি সম্পত্তি, মোট 10টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি বলে জানা যাচ্ছে। আমি সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, ইডি সূত্র মারফত আর কি আপডেট রয়েছে? দেখো, 3,60,00,000 টাকা মূল্যের সম্পত্তি যেগুলি রয়েছে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে মূলত 10টি সম্পত্তি রয়েছে। কি কি সেই সম্পত্তি? জমি, ফ্ল্যাট, বাজার এবং রয়েছে টাওয়ার। এগুলির প্রত্যেকটাই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার স্ত্রী, তার 2 পুত্রের নামে রয়েছে, তেমনটা ইডি সূত্রে জানানো হয়েছে। এবং যখন সেই সম্পত্তিগুলো কেনা হয়েছিল বা সেখানে নগদে টাকা বিনিয়োগ করা হয়েছিল, যে দামে সেই সম্পত্তি কেনা হয়েছিল সেই অঙ্কেরই টাকা বা সেই অঙ্কই বাজেয়াপ্ত করে দেখানো হচ্ছে 3,60,00,000 টাকা। ইডির দাবি, বর্তমান বাজার মূল্য এগুলি 6 কোটি টাকারও বেশি, অর্থাৎ বর্তমান কত বাজার মূল্য রয়েছে সেটাও তারা ইতিমধ্যেই যাচাই করার চেষ্টা করছেন। এবং নিয়ম অনুযায়ী ইডির এটাকে বলা হয় প্রভিশনাল অ্যাটাচমেন্ট। এই প্রভিশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করা। এই বাজেয়াপ্ত করার পর তারা দিল্লিতে ইডির যে অ্যাডজুডিকেটিং অথরিটি আছে, অর্থাৎ একটি বিশেষ বিভাগ যেখানে পাঠানো হয় যে কোনো অভিযুক্ত বাজেয়াপ্ত করা সম্পত্তি, সেই অভিযুক্তকে সমস্ত তথ্য প্রমাণ সহ সেই অথরিটির কাছে জানাতে হয় যে তার এই সম্পত্তি বৈধ না অবৈধ। একটা দীর্ঘ প্রক্রিয়ার পর সেই সম্পত্তিটি যদি ওই অভিযুক্ত বা যিনি রয়েছেন এক্ষেত্রে চন্দ্রনাথ সিনহা, তিনি যদি প্রমাণ করতে না পারেন যে এই সম্পত্তিতে তার বৈধ টাকা রয়েছে, তাহলে সেই সমস্ত টাকাই সেটা বর্তমান যা বাজার দর সেটা সেই অনুযায়ী নিলাম করে দিতে পারবে বা সরকারি কোষাগারে সেই নিলামে সেই টাকা চলে যাবে। ফলে বলা ভালো যে বছরের শুরুটা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পক্ষে একেবারেই ভালো নয়। তার এই নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল, তার নামে তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছিল। এবার তার এই দুর্নীতির টাকা, যেটা ইডি দাবি করছে দুর্নীতির টাকাই এই বিপুল পরিমাণ সম্পত্তি কেনা হয়েছিল, সমস্তটাই বাজেয়াপ্ত করে নেওয়া হলো। ফলে বিপাকে আরও পড়লেন, সমস্যা আরও বাড়লো, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং তুমি জানো যে ইতিমধ্যেই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষে তারই মাঝখানে ইডি চন্দ্রনাথ সিনহার নামে চার্জশিট দাখিল করেছিল এবং চার্জশিট দাখিলের পর তার নামে যে সমস্ত সম্পত্তি পেয়েছেন এবং পরবর্তী ধাপে আরও কোনো সম্পত্তি রয়েছে কিনা, কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিনা, সেদিকেও এজেন্সির নজর রয়েছে। সেই টাকাগুলি বা সেই সম্পত্তিগুলি পেলেও তারা বাজেয়াপ্ত করতে পারবেন। তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত সরাসরি কোনো এই ধরনের দুর্নীতির টাকার যোগ পাওয়া যায়নি। ইডির দাবি যে তিনি তার সমস্ত সম্পত্তি, এই কালো টাকা, অন্যদের নামে বিনিয়োগ করে জমি, সম্পত্তি, বাড়ি, ফ্ল্যাট এগুলি কিনেছিলেন, সুতরাং সেগুলি তারা বাজেয়াপ্ত করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, নিয়োগ দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। দুর্নীতি দমন মামলাতে এটাই হওয়ার কথা, যেহেতু তার বিরুদ্ধে ইতিমধ্যেই ইডি চার্জশিট দিয়েছেন এবং তিনি জামিনে রয়েছেন। এখন এই আর্থিক দুর্নীতির মামলায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে ইডি হিসেব বহির্ভূত যে সম্পত্তি, সেই সম্পত্তিকে অ্যাটাচ করে নেয়। তো সেই প্রক্রিয়ায় চলছে, এটা আইনি প্রক্রিয়া। আইন তো আর মন্ত্রী বলে আলাদা হবে না, তো সেই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই মন্ত্রীকে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাই আপনাদের, নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত, কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। মন্ত্রী চন্দ্রনাথ, তার স্ত্রী এবং 2 ছেলের নামে থাকা 10টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেটে আমাদের নজর রাখতেই হবে, নিয়োগ দুর্নীতি মামলা। সেই নিয়োগ দুর্নীতি মামলায় এবারে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত, কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার স্ত্রী এবং 2 ছেলের নামে থাকা 10টি সম্পত্তি, মোট 10টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকেরা।
এই মুহূর্তে যে আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে, নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহা, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকেরা। কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যেমন রয়েছেন, তার স্ত্রী এবং তার 2 ছেলের নামে থাকা 10টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আরো একবার জানায়, নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত, কারামন্ত্রীর পরিবারের প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি। দেখুন, নিয়োগ দুর্নীতির পাশাপাশি নজর রাখতে হবে পুরো নিয়োগ দুর্নীতির মামলা, সেই মামলার দিকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কি জানা যাচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা সিবিআই এর। চার্জশিটে দাবি করা হচ্ছে 8 পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে। আরো একবার জানাই, চার্জশিটে দাবি 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের এবং আলিপুর আদালতে সিবিআই কোর্টে চার্জশিট জমা। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বিস্তারিত জানাও, এই চার্জশিটে আর কি কি রয়েছে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে সিবিআই তরফ থেকে আজ আলিপুরের যে বিশেষ সিবিআই আদালত, সেখানে পুরো নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট জমা করা হয়েছে এবং যেটা সিবিআই তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটাই হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট। এবং এর আগে যে চার্জশিট জমা করা হয়েছিল সেখানে আমরা যেটা দেখেছিলাম যে অয়নশীল থেকে শুরু করে পাঁচু, গোপাল রায় এদের নাম ছিল, কিন্তু এবারের এই যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু নতুন করে অয়নশীলের যে সংস্থা, যে সংস্থার মাধ্যমে বিভিন্ন পুরসভাতে নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে তারা মূল্যায়ন করেছিল, সেই এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেডের নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এবং তার পাশাপাশি যেটা আরো তাৎপর্যপূর্ণ, আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, আর এই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় তিনিই হচ্ছেন কিন্তু ডিরেক্টর অফ লোকাল বডিজের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী ছিলেন। অর্থাৎ পুরো নগর উন্নয়ন দপ্তরের এই ডিএলবির হাত ধরেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হতো। সেই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এবং এই যে সংস্থার কথা বললাম, অয়নশীলের যে সংস্থা, সেই সংস্থার কি ভূমিকা ছিল, কিভাবে এই সংস্থাকে সামনে রেখে এই গোটা দুর্নীতি হয়েছে, এমনকি এই যে পদাধিকারী আইএএস অফিসার, তার কি ভূমিকা ছিল, তিনি এই দুর্নীতি সম্পর্কিত বিষয়ে কিভাবে ওয়াকিবহাল ছিলেন, যাবতীয় বিষয় উল্লেখ করে কিন্তু সিবিআই তরফ থেকে এই নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট আজ আলিপুর বিশেষ সিবিআই আদালতে জমা করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে টলিউডের দিকে। টলিউডে সেখানে সাইবার ক্রাইমের বারবারন্তের অভিযোগ, পুলিশ কমিশনারের দ্বারস্থ এবারে টলিউডের তারকারা। সোশ্যাল মিডিয়ায় লাগাতার ট্রোলিং এর শিকার হতে হচ্ছে অভিযোগ তারকা থেকে প্রযোজক পরিচালকদের। টলিপাড়ায় প্রযোজকদের তরফে রেটিং ম্যানিপুলেশনের অভিযোগ উঠেছে। সঙ্গে ছবি মুক্তি ঘিরে নবীনা সিনেমা হলে ফ্যানেদের বিক্ষোভ বিষয়েও অভিযোগ দায়ের করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা যে কোনো মাধ্যমে সকলের আছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা একটা জিনিস, আর কোনো মানুষকে, কিছু মানুষকে, কোনো একটি বিশেষ ছবিকে, সেই ছবির কলাকুশলী বা তার শিল্পীদের আলাদা করে তুলে নিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা, সেটা একটা আলাদা জিনিস। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, একটা সরু হলেও একটা রেখা আছে কোথাও, সেই রেখাটা বারবার লঙ্ঘিত হতে দেখা হচ্ছে। তো সেটার জন্যে কলকাতা পুলিশ আমাদের কিভাবে সাহায্য করতে পারেন যাতে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগতভাবে থ্রেট করা, এগুলো যাতে না হয়। আমাদের কনসার্নটা ছিল যার এগেনস্টে হচ্ছে না কেন, বা যার ফ্যামিলির এগেনস্টে হচ্ছে না কেন, বা যার প্রোফাইল থেকে হচ্ছে না কেন, এটা বন্ধ করা উচিত। সেই কারণে আমরা আজকে সিপি সাহেবকে গিয়ে রিকোয়েস্ট করেছি। উনি আমাদের বলেছেন উনি এটা যতটা আমাদের হেল্প করতে পারবেন উনি করবেন, সেটা দিয়ে আমরা খুব সন্তুষ্ট। স্ক্রিনিং কমিটির সমস্ত সদস্যদের কাছে বিনীতভাবে, সমস্ত ইউটিউবার যারা ইনস্টাগ্রাম করছেন, ইউটিউব করছেন, রিলস করছেন, তারা করুন, কিন্তু দয়া করে আমাদের এই যে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, দয়া করে এটা বন্ধ করুন। এবং আপনারা যদি কোনো সিনেমা ভালো না হয় লিখুন, কিন্তু ব্যক্তিগত মতামত দিন। কিন্তু আপনারা যেভাবে আক্রমণ করছেন, যেভাবে নক্কারজনকভাবে আপনারা প্ররোচনা ছড়াচ্ছেন বা করছেন, সেটাকে বন্ধ করা হোক। দেখুন, যবে থেকে এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে না, তবে থেকে কিন্তু একগুচ্ছ অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। আর তেমনই আজ দেখা গেল কমিশনে হিয়ারিং এ গিয়ে একটা অভিযোগ উঠে আসলো। শয্যাশায়ী 2 বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে করে আনা হলো শুনানিতে। মুর্শিদাবাদের কান্দির ঘটনা। 85 ঊর্ধ্ব বয়স্কদের শুনানি কেন্দ্রে দেখা গেলে শাস্তির কোপে পড়বেন বিএলও। কমিশনের এই নির্দেশ তো দিয়েছে, কিন্তু বয়স 85 না হলে অ্যাম্বুলেন্সে করে শয্যাশায়ী 2 জনকে নিয়ে যাওয়া হলো শুনানি কেন্দ্রে। চূড়ান্ত হয়রানির অভিযোগ বয়স্ক ভোটারদের।
ভোটের গন্ডগোল মারতে হাসিবা অসুবিধা আমার অসুবিধা হাঁটতে পারি না, মাথা 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 খুব ঘুরে, মাথা পানি চোখ এই এসআর এর নামে মানুষকে লাইনে দাঁড়ানো, মানুষকে হয়রান করা, মানুষের মৃত্যু, এগুলো ঘটছে প্রতিনিয়ত। তাই এই দুই মহিলার কি অন্যায় বলুন তো? বংশ পরম্পরায় এই বয়স্ক মানুষটার কি অন্যায় বলুন? এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশি? জিজ্ঞেস করবো বিজেপি পার্টিকে। তৈরি থাকুন, নতুন বছরে নতুন শপথ, বিজেপির বিদায় এই বাংলা থেকে। আর এবারে আপনাদেরকে দেখাবো নদিয়ার চাপড়ার একটা ছবি, যেখানে বয়স প্রায় ৮০ বছর এবং ৮০ বছর পার করে যাওয়ার পরেও স্ট্রেচারে করে এসআইআর এর শুনানিতে আসতে হলো অসুস্থ বৃদ্ধকে। নদিয়ার চাপড়ার শিকরা কলোনির ঘটনা। অসুস্থ, হাঁটাচলার ক্ষমতা নেই, 2002 এর তালিকায় নাম না থাকায় হিয়ারিং এর ডাক পড়েছে। পরিস্থিতি জানিয়ে বাড়িতে শুনানির আবেদন করেও ফল হয়নি, কাজেই স্ট্রেচারে করে আনতে হয়েছে শুনানি কেন্দ্রে। অভিযোগ পরিবারে। সেখানে উনি অসুস্থ ব্যক্তি, ট্রেসারে উনি হাঁটতে পারবে না, সেখানে ট্রেসারে করে আমাদের নিয়ে আসতে হয়েছে। ইয়েলো ম্যাডামকে তো অবশ্যই মনে হয় জানায়নি, জানালে তো অবশ্যই বলতো যে না আমাদের যেসব বয়স্ক ব্যক্তিরা আছে, অসুস্থ ব্যক্তি আছে, তাদেরকে বাড়ি বাড়ি হিয়ারিং আমরা নিজেরা করাবো, কিন্তু আশা করা যায় বিএলওদের জানায়নি। অসুস্থ, আর তারপরে ওনার মানে ঠিক মতো কাগজপত্র নেই। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ যে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে ইয়ে করতে হবে, সেক্ষেত্রে কেন হলো না? আমি বাড়িতে বাড়িতে গিয়েই করেছিলাম, কিন্তু ও মানে কাগজটা আমাকে ঠিক করে দেখাতে পারেনি, সে কারণে মাথাটা একটু গন্ডগোল আছে।